বলতেছি 9 নম্বর অঙ্কের কথা। 9 নম্বর অঙ্কে একটু রিকোয়ারমেন্টের দিকে তাকান। আমাদের এই এনজিওর চ্যাপ্টারের অঙ্কে সর্বশেষ নিয়ম যেটা ছিল ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, মানে ব্যাংক সমন্বয় বিবরণী, সেটাই চেয়েছে। রিকোয়ারমেন্ট বিতে বলাই আছে, রিকোয়ারমেন্টে বলাই আছে প্রিপেয়ার এ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট অন দ্য ডাটা। তো রিকোয়ারমেন্ট পেয়ে গেলাম, এখন কিভাবে করব? তো ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা কি জিনিস সেটা আগে আমাকে একটু জানতে হবে। সেটা একটু সবাই মনোযোগ দিয়ে শুনেন। মনে করেন আমরা এনজিও তে চাকরি করি, আমরা সবাই এনজিওর লোক, মানে এনজিওর গ্রাহক না, কিন্তু আমরা এনজিও কোম্পানির প্রতিনিধি, মানে আমরা চাকরি করি সেখানে। এখন এই এনজিও কোম্পানি এক ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলেছে। এখন ব্যাংক এই এনজিও কোম্পানির নামে একটা অ্যাকাউন্ট মেনটেন করতেছে না? হ্যাঁ। রাইট। এই অ্যাকাউন্টটা যদি লেজারে সংরক্ষণ করা হয়, ওইটাকে বলা হয় বহি, মানে বই। ওই বইটাকে বলা হয় পাস বই। কি বলা হয়? পাসবই। আর এনজিও কোম্পানি নিজেদের কাছে একটা লেজার মেনটেন করে। এই নিজের কাছে যে লেজার মেনটেন করে এইটাকে বলে ক্যাশ বহি বা ক্যাশ বই। ক্লিয়ার? জি ভাইয়া। তো আমরা যদি ওই এনজিও কোম্পানি যদি ব্যাংকে 10,000 টাকা জমা রাখি, তাহলে কি হলো? এনজিও কোম্পানির বইয়েও 10,000 টাকা, মানে ক্যাশ বইয়েও 10,000 টাকা ব্যালেন্স, পাস বইয়েও 10,000 টাকা ব্যালেন্স, তাই কি না? হ্যাঁ। আবার যদি মনে করেন 2,000 টাকা সেখান থেকে তুলে আনা হয় ব্যাংক থেকে, তাহলে ব্যাংকের থেকে 2,000 কমবে, আমার এই ক্যাশ বহি থেকেও 2,000 কমবে, মানে দুটো ব্যালেন্স একই থাকতে হবে, তাই কি না? হ্যাঁ। এখন মনে করেন একটা সময় পরে, মানে একটা মাস পরে বা একটা বছর পরে আমরা ব্যাংকের স্টেটমেন্টের সঙ্গে মিলাচ্ছি যে আমাদের ক্যাশ বই যেটা আর ব্যাংকের কাছে যে পাস বই আছে, এই দুটো বইয়ের যোগফল সেম আছে কিনা। তো কিছু এন্ট্রি আমার সামনে উঠে আসছে যে এই এন্ট্রির কারণে দুইটা ব্যালেন্সের কিছু গড়মিল দেখা দিয়েছে। ওই কিছু এন্ট্রি যেগুলোর কারণে গড়মিল দেখা দিয়েছে, ওই এন্ট্রি গুলোর সঠিকভাবে আমি যদি এখন যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ করে আমাকে সঠিক ফিগারটা বের করতে হবে। কেমন? আমরা যদি ক্যাশ বুকের ফিগারটা নিয়ে কাজ করি, তাহলে আমরা যে ফিগারটা বের করব সেটা হবে পাস বুকের ফিগার। আবার যদি পাস বুকের ফিগারটা নিয়ে অঙ্ক শুরু করি, তাহলে লাস্টে যেটা বের করবো সেটা হবে ক্যাশ বুকের ফিগার। তার মানে এখানে ফিগার কিন্তু দুইটা বই, তো দুইটা বইয়ের বেসিক্যালি একই হওয়ার কথা ছিল। দুইটা বইয়ে যখন ভিন্ন হয়ে যায়, তখন একটা বইয়ের টাকা ধরে আমরা আর একটা বইয়ের টাকা বের করি। এইটা হলো সিঙ্গেল কলাম ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বলা হয়, সিঙ্গেল ব্যালেন্স বলা হয়, সিঙ্গেল কলামও বলা হয়। এখন আমরা যদি দেখি যে দুটো ফিগারই দেওয়া আছে, যখন দুইটা ফিগার দেওয়া আছে তখন একটা ধরে করে আর একটার সঙ্গে মিলাইতে হয় যে ওইটার ফিগার এইটা, আমরা এটা মিলাবো। ঠিক আছে? এটা হচ্ছে ডাবল কলাম বা ডাবল ব্যালেন্স। আরো একটা নিয়ম আছে, সেটা হচ্ছে দুইটা ফিগারকেই যার ভুল তার সঙ্গে যোগ বিয়োগ করে আসতে আসতে হয়। তো এটা অনেক ভাস্ট একটা বিষয়, আমরা এই ভাস্ট বিষয় দিকে যাব না। আমরা এখানে মাত্র দুইটা অঙ্ক পেয়েছি বইয়ে, দুইটা অঙ্কই আছে, সেই এই অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর জন্মলগ্ন থেকে দুইটা অঙ্ক। তো সেই দুইটা অঙ্ক আমরা খুবই শর্টকাট নিয়মে আমরা পেয়েছি। সেই দুটো নিয়ম মানে একদম ইজি নিয়ম যেটা, সেটাতেই আছে। আমরা এটা আপাতত শিখবো। ঠিক আছে বিষয়টা? আর আমরা এটা ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে এবং অনার্স ফার্স্ট ইয়ারে বিশদ পরিসরে করেছিলাম, অতটা বিশদ পরিসর আমার এখানে নাই। ঠিক আছে? তাহলে আমরা সেই সিম্পল ভাবেই যে তথ্য আছে সেটা ব্যবহার করে আমরা অঙ্ক করবো। তো প্রথম কথা, একটা ছক কাটবো। ছকটা হবে এরকম, দেখেন এনজিওর নামটা লিখলাম এনজিও কনসার্ন ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট ফর দ্য মান্থ অফ 31 মার্চ 2017। আমার এই জায়গাটায় বলে দিছিল অন দ্য ফলোইং ডাটা আর টেকেন ফ্রম দ্য বুকস অফ এনজিও কনসার্ন। কোম্পানির নাম আছে এনজিও কি কনসার্ন, এটা হলো কোম্পানির নাম। বাংলাদেশ এট মনিরামপুর ব্রাঞ্চ
অ্যাজ অ্যাট 31 মার্চ 2017। তো আমরা সেই কথাটাই লিখেছি। তো প্রথমেই এখানে দেখেন বলা আছে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। কি দেওয়া আছে প্রথমে এই জায়গাটায়? ব্যাংক ব্যাংক ব্যালেন্স ব্যালেন্স ক্যাশ অ্যাজ পার ক্যাশ বুক। তা আমি এই যে ছকটা কেটেছি পার্টিকুলার টাকা টাকা, তো স্টেটমেন্ট মানে একদিকে টাকার কলাম, তাই কি না? হ্যাঁ হ্যাঁ স্যার। আমরা একদিকে টাকার কলাম দিয়ে দেখেন কাটছি, দুইটা টাকার কলাম দিয়ে। তাহলে প্রথমেই লিখছি ওইটা যে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। টাকাটা কত? ওই 25,20,000 টাকা। দেখেন তো এটা আমি কি লিখলাম? জি ভাইয়া। ওকে, এখন আমি কি করব, এখন এই জায়গাটা আমি লিখবো অ্যাড, আর 2-3 লাইন ফাঁকা দিয়ে আমি এই জায়গাটা লিখবো লেস। আপনার ফোকাস শুধু আমি যেখানে কালার করতেছি এখানেই থাকবে। আমার ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, ঠিক তার শুরুতেই আমি লিখলাম অ্যাড, আর কিছুটা ফাঁকা দিয়ে লিখলাম লেস। মানে এই ক্যাশ বুকের ব্যালেন্সের সঙ্গে কিছু এন্ট্রি যোগ হবে, কিছু এন্ট্রি বিয়োগ হবে। তাহলে যেগুলো যোগ হবে সেগুলো উপরে সিরিয়াল দিয়ে লিখবো, যেগুলো বিয়োগ হবে সেগুলো নিচে সিরিয়াল দিয়ে লিখবো। তারপরে যোগ বিয়োগ করলে আমরা যেটা বের করব সেটা দেখেন লাস্ট ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। কি বের করতেছি লাস্টে? পাসবুক। এইটা আমরা বের করব। এখন এই যে কোনো একটা দেওয়া থাকবে আর একটা আমাকে বের করতে হবে, সিঙ্গেল কলামের নিয়মই এটা তাই। তো আমরা ক্যাশ বুক দিয়ে করতেছি। ক্যাশ বুকটা কাদের কাছে থাকে বলছিলাম? আমাদের কাছে না ব্যাংকের কাছে? আমাদের কাছে ভাইয়া। আমাদের কাছে। হিসাবটা আমি নিজে যেভাবে বুঝবো সেভাবে করবো, কারণ আমার কাছের বই আমি সংশোধন করবো। আমি কিন্তু ব্যাংকে গিয়ে ব্যাংকের বইয়ে হাত দেওয়ার অধিকার আমার নাই, আছে? না না। না আমি কোম্পানির লোক, মানে এনজিওর লোক, এনজিওর বইটা আমার কাছে আছে, এইটা সংশোধন করার অধিকার আমার আছে, আমি সেটাকেই সংশোধন করবো। কিভাবে? দেখেন, টু চেকস ইস্যুড বাট নট প্রেজেন্টেড, 1,20,000 আর 1,00,000 টাকা রেসপেক্টিভলি। মানে কি? মানে আমরা আশা করছিলাম 1 লক্ষ টাকা পাবো, কিন্তু যে আচ্ছা। হচ্ছে আচ্ছা আমি বলি, আপনারা শুনেন, সমস্যা নেই। টু চেক ইস্যুড এর মানে হলো আমাদের কাছে কেউ টাকা পাবে বা কেউ পেতো টাকা, কেউ টাকা পেতো, তাকে আমি নগদ টাকা না দিয়ে 2টা চেক দিয়েছি। টু চেক ইস্যুড যেহেতু বলা আছে মানে চেকটা দেওয়া হয়ে গেছে। কথা ক্লিয়ার? জি আমার কাছে কেউ টাকা পেতো, তাকে আমি নগদ টাকা না দিয়ে আমি 2টা চেক দিচ্ছি। 2টা চেকের টাকা 1,20,000 আর 1,00,000 মিলে মোট 2,20,000। কয় টাকার চেক দিচ্ছি? মোট 1 লাখ 2,20,000। 2,20,000। 2,20,000। এখন যখন আমি চেকটা দিয়েছিলাম, আমরা কি কোনো রেকর্ড রাখছি কিনা বলেন তো? আমরা কি স্বাভাবিকভাবে রেকর্ড রাখি না? কাউকে চেক দিলে রেকর্ড তো রাখি নাকি? হ্যাঁ হ্যাঁ রেকর্ডটা কিভাবে রাখছিলাম? যে আমার কাছে মিস্টার এক্স 2,20,000 টাকা পেতো, সে টাকা চাইতে আসছে, আমি তাকে 2,20,000 টাকার মোট 2টা চেক দিয়েছি, মানে 1,20,000 1,00,000 করে 2টা চেক দিয়েছি আমার 2,20,000 টাকা সমমূল্যে। তাহলে এই যে চেকটা আমি যখন দিলাম তখন আমি কি চিন্তা করেছিলাম, যে আমার ব্যাংকে 25,20,000 টাকা আছে, এখান থেকে আমি 2টা চেক দিয়ে দিলাম। তার মানে আমার ব্যাংক থেকে এই টাকাটা কমে যাবে, কারণ যাকে আমি চেক দিচ্ছি সে তো এই এখন নেবে, নিয়ে পরের মুহূর্তে ব্যাংকে যাবে, গিয়ে টাকাটা তুলে নিয়ে চলে যাবে। এটাই তো আমার চিন্তাধারা নাকি? হ্যাঁ হ্যাঁ তাহলে যখন এই চিন্তা করেছিলাম তখন আমি আমার ক্যাশ বই থেকে এটা মাইনাস করে রাখছিলাম, যে মিস্টার এক্স কে 2,20,000 টাকা দিয়েছি, সে ব্যাংক থেকে নিয়ে যাবে, এই চিন্তা করে মাইনাস করছিলাম নাকি? হ্যাঁ হ্যাঁ কিন্তু মিস্টার এক্স কি করছে? বাট নট প্রেজেন্টেড, মিস্টার এক্স ওই চেকটা ব্যাংকে নিয়েই যায়নি। আমি তাকে চেক দিয়েছি কিন্তু চেকটা নিয়ে এসে কোথায় যায়নি? ব্যাংক ব্যাংকে যায়নি। তাহলে ব্যাংক থেকে কি আমার অ্যাকাউন্ট থেকে কোনো টাকা কমছে? না না এখন আমি মার্চ মাসের 31 তারিখে গিয়ে যখন মিলাচ্ছিলাম তখন দেখছি যে তাকে তো চেক দিছিলাম, আমি আমার বই থেকে মাইনাস করে রাখছি, কিন্তু ওই লোক তো চেক ব্যাংকে নিয়েই যায়নি। তাহলে ব্যাংক কর্তৃপক্ষ কোনো যোগ বিয়োগ করেনি, তাহলে ভুলটা করলো কে? আমি না ব্যাংক? আমি ওই মিস্টার এক্স এর কিন্তু কোনো ভুল নাই, কারণ মিস্টার এক্স ওই চেক
6 মাস পরে হলেও টাকা পাবে, মানে 6 মাসের মধ্যে নিয়ে গেলেও টাকা পাবে মিস্টার এক্স, ঠিক আছে? জি। কারণ একটা চেকের মেয়াদ মানে বিগত 6 মাস থাকলেই টাকা দেওয়া যাবে, 6 মাস ওভার হয়ে গেলে টাকা দেওয়া যাবে না। তার মানে কি, ভুলটা ওই মিস্টার এক্স এর না, আবার ব্যাংকের তো কোনো ভুলই নাই, ভুলটা আমার, আমি কেন মাইনাস করলাম? তাহলে এখন ভুলটা সংশোধন করতে গেলে কি করা লাগবে? ওই টাকাটা আবার যোগ করতে হবে। তাহলে এই নামটা লিখবো, যা আছে তাই লিখবো, এতটুকু লিখে আমি যোগ করে দিব। তাই অ্যাডের ওখানে লিখবো যে টু চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড 1,20,000, 1 লাখ দিয়ে 2,20,000। বলেন খুবই বুঝছেন কিনা? জি ভাই, বুঝতে পারছি। ওকে, পরবর্তী এন্ট্রি, ইন্টারেস্ট অন ডিপোজিট বাট নট রেকর্ডেড ইন ক্যাশ বুক 33,000 টাকা। ইন্টারেস্ট অন ডিপোজিট মানে কি? মানে হলো ব্যাংকে যে টাকাটা জমা ছিল সেই টাকার উপরে আমাকে ইন্টারেস্ট দিয়েছে। অনুপ, হ্যাঁ ভাই। ইন্টারেস্টের টাকাটা তো আমাকে নগদে দিছিল না? আমি নগদে নিয়ে এসেছি তো ব্যাংক থেকে, হ্যাঁ, নগদে হাতে করে নিয়ে আসছি ব্যাংক থেকে। না চেক না দিবে। ভাই, ইন্টারেস্টের মধ্যে চেক তো দিবে হাতে করে ব্যাংকে জমা আপনাকে হয়ে চেক থাকে। দিবে? ভাই ব্যাংকে তো জমা হ্যাঁ, হবে check- ভাই ডিপোজিট টাকা। রাইট, ডিপোজিটের ব্যাংক টাকা তো আপনাকে কোনো চেক দিবে না যে আপনার ব্যাংকের ইন্টারেস্ট এত হয়েছে এনে চেক নিয়ে চলে যান, এরকম দিবে না। আপনার অ্যাকাউন্টে যদি 10 টাকা থাকে, যদি 2 টাকা সুদ দেয়, তাহলে 10-এর সঙ্গে 2 যোগ করে 12 করে দিন। আপনি হ্যাঁ। এইবার নিজের চেক ব্যবহার করে 12 টাকা তুলতে পারবেন। কথা ক্লিয়ার? হ্যাঁ ভাই। তার মানে এই টাকাটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যোগ হয়েছে, কিন্তু এখানে কি বলছে যে ব্যাংকের ইন্টারেস্ট হয়েছে ডিপোজিটের উপরে বাট নট রেকর্ডেড ইন ক্যাশ বুক, মানে আপনি ক্যাশ বুকে রেকর্ডই করেন। তাহলে এখন ক্যাশ বুকে রেকর্ড করবেন কিভাবে, যোগ করে না বিয়োগ করে? যোগ করবো। তাহলে আমি যোগের দিকে লিখবো 2 নম্বরে যে ইন্টারেস্ট অন ডিপোজিট নট রেকর্ডেড ইন ক্যাশ বুক, টাকা হচ্ছে 33,000। 33 বল, বুঝছেন এ পর্যন্ত? হ্যাঁ, বুঝছি। পরেরটা, চেক ডিপোজিটেড ইনটু ব্যাংক বাট নট ইয়েট কালেক্টেড, টাকা 2,80,000। এটা দেখেন কি বললো, চেক ডিপোজিটেড ইনটু ব্যাংক বাট নট ইয়েট কালেক্টেড 2,80,000 টাকা। উপরে আমরা শিখেছিলাম টু চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড, শিখেছিলাম না? এটা এটা কি জিনিস ছিল জানি, একটু আগে বুঝালাম, বলেন এটা কি জিনিস ছিল? যে আমাদের কাছে চেক কেউ টাকা দিয়েছিলাম। পেতো, আমরা সেটা চেকের মাধ্যমে হচ্ছে দিয়ে দিয়ে হচ্ছে আমি ক্যাশ check বুক দিছি। থেকে মাইনাস করে দিচ্ছি, কিন্তু সে চেকটা ভাঙায়নি, না, না, আমার যায়নি, এক সেকেন্ড, হ্যাঁ। মানে আমি অত দূরে যাচ্ছি না, আমি শুধু এতটুকু যে চেকটা ইস্যু করছিলাম এর মানে কি, এর মানে হলো কেউ টাকা পেতো, নগদে না দিয়ে তাকে আমি দুটো চেক দিলাম, এতটুকু। চেক। হ্যাঁ, এবার পক্ষান্তরে এখানে আসছে যে চেক ডিপোজিটেড ইনটু ব্যাংক বাট নট ইয়েট কালেক্টেড। এই জিনিসটা কি? এই জিনিসটা ওই যে আমি চেক দিয়েছিলাম ঠিক তার বিপরীত জিনিস, তার বিপরীত জিনিস। এটা কেমন জিনিস? এখন আমি কারো কাছে টাকা পাবো, আমি কারো কাছে টাকা পেতাম, সেই টাকাটা নগদে না দিয়ে আমাকে একটা চেক দিয়েছে যার মূল্য 2,81,000। কি দিয়েছে? আমি কার কাছে টাকা পাবো আর কি, সেটা একটা চেক দিয়েছে যার মূল্য হচ্ছে 2,81,000। রাইট, তাহলে চেকটা নিয়ে আমি কি করছি, চেকটা নিয়ে ডিপোজিটেড ইনটু ব্যাংক, আমি ব্যাংকে জমা দিয়ে আসছি। চেকটা নিয়ে আমি কোথায় জমা দিছি? ব্যাংকে জমা দিছি। ব্যাংকে জমা দিয়ে আমি বাড়ি চলে আসছি। বাড়ি এসে আমি কি আমার যে কাছে যে নগদান বই ছিল মানে ক্যাশ বুক ছিল, সেখানে কি কোনো রেকর্ড রাখবো নাকি রাখবো না? হ্যাঁ, যোগ করতে হবে। সেখানে রেকর্ড রাখছিলাম এই যে ব্যাংকে মনে করেন 10 লক্ষ টাকা আছে, আমি আজকে 2,81,000 টাকা চেক জমা দিয়ে আসছি, তার মানে ব্যাংকে আমার আরো 2,81,000 টাকা বেশি হবে, মানে আমি আমার বাসায় এসে ওইটা যোগ করে রাখি, তাই কিনা? হ্যাঁ, হ্যাঁ, তো ব্যাংকে যে জমা দিয়ে আসছিলাম, ব্যাংকের কাজ কি ছিল? ব্যাংকের কাজ ছিল চেকটা আমাকে যে ব্যক্তি দিয়েছিল ওই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে আমার অ্যাকাউন্টে যোগ করা, এটাই ছিল ব্যাংকের কাজ। কিন্তু তখন ব্যাংক এই কাজটা করতে গেল, তখন আপনাকে যে চেকটা দিছিল ও লোক হচ্ছে তার অ্যাকাউন্টে কোনো টাকাই নেই, তার অ্যাকাউন্টে কি নাই? টাকাই নেই। তাহলে 2,81,000 টাকা কি ব্যাংক আপনার অ্যাকাউন্টে জমা করতে পারবে? না। তাহলে ব্যাংক তো যোগও করলো না বিয়োগও করলো না, শুধু বললো যে আপনার ওই চেকটা আমি কি করতে পারিনি,
নট ইয়েট কালেক্টেড, আমি এখন আদায় করতে পারিনি। কি করতে পারিনি? আদায় করতে পারিনি। তাহলে এই জায়গাটায় ভুল কার, আমার, আপনার, নাকি ব্যাংকের? আমাদের ভুল। আমার তাহলে আমার ভুলটা কি কি করেছিল? আমি যোগ করে ভুল করেছিলাম। তাহলে এখন সঠিক করতে গেলে কি করা লাগবে? বিয়োগ করতে হবে, ওই তাহলে দেখাতে আমি হবে। করলাম যে চেক ডিপোজিটেড ইনটু ব্যাংক বাট নট ইয়েট কালেক্টেড, টাকা 2,81,000 টাকা। তাহলে চেক ইস্যু যা, চেক ডিপোজিট ঠিক তার বিপরীত। এটা মনে রাখতে পারবেন? হ্যাঁ পারবো। হ্যাঁ ওকে। আবার এখানে যে আপনি ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট, আপনি ব্যাংক থেকে ইন্টারেস্ট পাইছিলেন না, এইটা যা এখান থেকে ব্যাংক চার্জ নট রেকর্ডেড ইন ক্যাশ বুক, এটা তার বিপরীত। মানে আপনার ব্যাংকে যে টাকা ছিল সেখানে কিছু সুদ দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ, তার মানে এটা আপনার ব্যাংক ইন্টারেস্ট। কিন্তু আপনার অ্যাকাউন্টটা পরিচালনা করার জন্য ব্যাংক আপনার অ্যাকাউন্ট থেকে কিছু টাকা বছরে বছরে কেটেও নেয় না? হ্যাঁ তাহলে ওটা হচ্ছে ব্যাংক চার্জ। তাহলে ব্যাংক চার্জটা আপনার ব্যয়, আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে ব্যাংক। এখন আপনি কি করবেন? তাহলে রেকর্ড তো করেননি, এখন কি করবেন? বাদ দিতে হবে। এটাও বাদ দিন। ব্যাংক ইন্টারেস্ট যা করছিলেন, চার্জ কি করবেন? তার বিপরীত করব। বিপরীতটা এই তো বুঝে গেছেন। লাস্ট দুটো এন্ট্রি আছে। আচ্ছা, দুটো এন্ট্রি দেখেন, এটা দেখাইছে ব্যাংক চার্জ নট ইয়েট রেকর্ড ইন ক্যাশ বুক, এটা লেখাইছি টাকা 9,000। আর দুটো এন্ট্রি আছে, দুটো এন্ট্রির একটা হচ্ছে কালেকশন বাই ব্যাংক ফ্রম এ ডেপ্টরস 3 লক্ষ টাকা, জাস্ট এতটুকু। এটা কি জিনিস? ব্যাংকের মাধ্যমে কালেকশন করা হতে পাওনাদারের আমি বলি টাকা। কালেকশন বাই ব্যাংক ফ্রম এ ডেপ্টরস। ডেপ্টরস মানে হচ্ছে দেনাদার, পাওনাদার না। ডেপ্টরস মানে কি? দেনাদার। মানে আমি যার কাছে টাকা পাবো ওই ব্যক্তি হলো আমার দেনাদার, তাই না? হ্যাঁ, হ্যাঁ। দেনাদার। তাহলে সেই দেনাদারের কাছ থেকে আমি টাকা নিচ্ছি না, আমার ব্যাংক আদায় করে নিয়ে আসছে। কি আদায় করে নিয়ে আসছে? ব্যাংক টাকা আদায় করে। তাহলে ব্যাংক আদায় আদায় করছে। করে নিয়ে কি করছে? ব্যাংক আদায় করে নিয়ে কি করছে? ব্যাংকের কাছে রাখছে না আমার অ্যাকাউন্টে জমা দিয়ে দিছে? অ্যাকাউন্টে জমা দিয়ে দেবে। অ্যাকাউন্টে জমা করতে। তাহলে অ্যাকাউন্টে তারা যোগ করে রাখছে। এটা কিন্তু আমি তো কিছু করছিলাম না, বা আমি তো মাত্র বিষয়টা জানলাম। তাহলে আমি কি করবো এখন? ক্যাশ বুকে যোগ আমার করতে হবে। তাহলে আমিও এখন যোগ করবো এই 3 লক্ষ টাকা। লিখলাম এই যে কালেকশন বাই ব্যাংক ফ্রম এ ডেপ্টরস, আমি এটা কি করব? যোগ করব। কত টাকা? 3 লক্ষ টাকা। বুঝতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। লাস্ট এন্ট্রি নোট পেয়েবল পেইড বাই ব্যাংক নট রেকর্ডেড ইন ক্যাশ বুক, টাকা 30,000। এটা কি জিনিস? নোট পেয়েবল মানে হচ্ছে প্রদেয় বিল। নোট পেয়েবল কি জিনিস? প্রদেয় বিলের টাকা আমরা দিব, মানে আমার কাছে কেউ টাকা পাবে, তা সেই টাকাটা নেওয়ার জন্য একটা কাগজ মেনটেন করা হয় যে আমি অমুক দিনের এতদিন পরে এত পার্সেন্ট ইন্টারেস্ট সহ টাকা দেবো, এরকম বিভিন্ন শর্ত থাকে, সেখানে লিখিত আকারে থাকে। এটা হচ্ছে নোট পেয়েবল। আর পাওনাদার কোনো লিখিত থাকে না, যে বাকিতে পণ্য কিনে আনছে ওইটাই সে পাওনাদার, সে টাকা পাবে। কিন্তু নোট পেয়েবলটা যে টাকা পাবে কিন্তু লিখিত আছে, যে আমি অমুক দিন টাকা দেবো। কথা ক্লিয়ার? তাহলে এই যে নোট পেয়েবলের টাকা কি আমরা দিব না পাবো, তাই বলেন তো? দিব। তাহলে সেই টাকাটা আমি দিচ্ছি না, ব্যাংক দিচ্ছে। আমার ব্যাংক দিয়েছে। নোট পেয়েবল পেইড বাই ব্যাংক, কে দিচ্ছে? ব্যাংক। তাহলে ব্যাংক যদি দিয়ে দেয় তার মানে কি আমার অ্যাকাউন্ট থেকে নিয়ে দিছে? হ্যাঁ মাইনাস হবে এটা। তাহলে আমি এখন মাইনাস করব। তাহলে এই যে আমি মাইনাস করে দিলাম নোট পেয়েবল পেইড বাই ব্যাংক, আর টাকাটা হচ্ছে 30,000। এবার কি করব? এই যেগুলো অ্যাড এর 3টা যোগ করে 5,53,000 হয়েছে। তাহলে এটা যোগ করলে 30,73,000, আর লেসের 3টা যোগ করে 3,20,000, মাইনাস করলে 27,53,000। এই 27,53,000 নাম হচ্ছে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। কি বুঝলেন বিষয়টা? সবাই কি বুঝলেন? জি আচ্ছা, লিংক কিন্তু শেষ হয়ে যাবে। লিংক শেষ হলে অনুপ লিংক দিবা, ঠিক আছে? যেহেতু আর কোনো ক্লাস নাই, কাজ আছে। ওই গ্রুপে দেখলাম মাত্র আমার ক্লাস একটাই। ক্লাস আছে। অ্যাকাউন্টিং থিওরি হচ্ছে আজগর ভাই